প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বিশেষ করে যারা 30 জুনের পরীক্ষার্থী তাদের উদ্দেশ্যে মূলত আজকে আমার এই আলোচনা। 30 জুনের পরীক্ষার্থীরা একেবারে তাদের পরীক্ষাটা দরজায় করানো হচ্ছে। এই অবস্থায় আসলে করণীয় কি? আমার অনেক স্টুডেন্ট আছে, অনেক আত্মীয় স্বজন আছে যারা পরীক্ষার্থী, অনেকেই জিজ্ঞেস করে যে আসলে আমরা এই মুহূর্তে এসে কি করব, কিভাবে পড়বো, কিভাবে প্রিপারেশন নিব, কোন কাজ করলে আমার রেজাল্ট ভালো হবে। তো আমি প্রথমেই যে পরামর্শটা দিই সেই পরামর্শ শুনে অনেকেই হেসে ওঠে বা অনেকেই অবাক হয়ে যায়। আমি প্রথমেই বলি যে নাম্বার 1, রেগুলার এক্সারসাইজ করতে হবে এবং ঠিকমতো খাবার খেতে হবে, পুষ্টিকর খাবার খেতে হবে। 3, ঠিকমতো ঘুমাতে হবে, বিশ্রাম নিতে হবে। এই 3টা কাজ প্রথমতই করতে হবে। 30 তারিখের পরীক্ষার্থীদের জন্য প্রধান কাজ হচ্ছে, কারণ অলরেডি 1.5 বছরের পড়া হয়ে গেছে। এখন হচ্ছে আমি এই 1.5 বছরে যা পড়েছি সেগুলার সর্বোচ্চ ফলাফল নিয়ে আসার জন্য আমাকে সুস্থ থাকা জরুরি, এবং শারীরিক এবং মানসিকভাবে সুস্থ থাকার জন্য আমাকে এক্সারসাইজ করতে হবে, সঠিকভাবে ঘুমাতে হবে, সময় মতো উঠতে হবে এবং পুষ্টিকর খাবার খেতে হবে। পাশাপাশি আমাদের স্পিরিচুয়ালিটির জন্য যে নামাজ, কালাম, সাদাকা, এই ব্যাপারগুলো মেনটেন করতে হবে। এগুলো হচ্ছে 30 তারিখের পরীক্ষার্থীদের জন্য প্রথম কাজ। 2 নাম্বার তাদের জন্য যেটা করণীয় সেটা হচ্ছে সবার জন্য আমি যে করণীয়টা বলি যে আমার সিলেবাস কতটুক, এই 30 তারিখ থেকে যে পরীক্ষাটা হচ্ছে সেই পরীক্ষার প্রতিটা সাবজেক্টের সিলেবাস কতটুক, সেই সিলেবাসটা আমার মাথায় থাকতে হবে। আমার বিশ্বাস সবার মাথায় এই মুহূর্তে আছে, কিন্তু যাদের এখনও মাথায় সেট হয় নাই তারা সিলেবাসটা খুলে মাথার মধ্যে সেট করতে হবে। পাশাপাশি আমি কোন বইয়ে কতটুকু শেষ করেছি সেটা মাথায় আনতে হবে। দেখা যাবে যে আমি একটা বই, আমার প্রিপারেশনটা এমন হয়েছে যে আমি A+ নিশ্চিত ইনশাল্লাহ। কোনো বইয়ে প্রিপারেশনটা এমন যে আমি A+টা আমার অনিশ্চিত, এ নিশ্চিত। কোনো বইয়ে হয়তো A- লেভেলে আছে, কোনো বই হয়তো এমন প্রিপারেশন আছে যে 90-এর বেশি পাবো। তো এই হিসাবটা যখন আমি মাথায় নিয়ে আসব তখন ব্যাপারটা খুবই ইজি হয়ে যাবে। এটা সায়েন্স, হিউম্যানিটিজ এবং কমার্স সবার জন্য প্রযোজ্য। 3 নম্বর যে সাজেশনটা থাকবে আমার, যে এক্সাম ট্যাকটিকটা ভালো করে এমনভাবে নেয়া যে নিজের অবস্থার আলোকে, যাদের টার্গেট হচ্ছে A+ পাওয়া, তাদের প্রতিটা সাবজেক্টের হিসাব হবে A+, যেভাবে A+ পাওয়া যায়। যেমন ধরেন A+ যারা পাবে তারা কিন্তু কোন অংশ বাদ দিবে, কোন অংশ বাদ দিবে না, এই হিসাবটা একরকম থাকবে। আর যারা শুধু পাস করতে চায় তাদের জন্য কিন্তু আরেক হিসাব। যেমন যারা শুধু পাস করতে চায় তাদেরকে আমরা অনেক সময় বলি যে আপনারা 6টা অধ্যায় আছে সিলেবাসে প্রথম পত্রের কোনো একটা বইয়ে, তা আপনি 4টা অধ্যায় পড়েন, 2টা অধ্যায় বাদ দিয়ে দেন। 2টা অধ্যায় বাদ দিয়েও কিন্তু নিশ্চিন্তে পাস করা যাবে। কিন্তু যারা A+ পাবে তাদের জন্য কিন্তু এই হিসাব না। সেম বইয়ের মধ্যে প্রতিটা বইয়ের যে কোনো গ্রুপের সব অধ্যায় কিন্তু সমান গুরুত্বপূর্ণ না। যেমন মানবিকের যদি আমি একটা গুরুত্বপূর্ণ একটা উদাহরণ দিই, গত বছর 2023 সালের যে পরীক্ষা ছিল মানবিকের পৌরনীতি ও সুশাসন নামক যে বই, সেখানে শুধু সপ্তম অধ্যায় থেকে প্রায় 5টা প্রশ্ন এসেছে। মোট 11টা প্রশ্নের মধ্যে 5টাই চলে আসছে এক অধ্যায় থেকে। তাহলে বোঝা গেল এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ। এইভাবে মানবিকের অন্যান্য সাবজেক্টে, বিজ্ঞানের যে কোনো সাবজেক্টে, কমার্সেরও সেম, যে আমার অধ্যায়ের কোন মানে সাবজেক্টের কোন অধ্যায় গুরুত্বপূর্ণ, কোন অধ্যায় কম গুরুত্বপূর্ণ, এইটাও কিন্তু আমার মাথা স্মরণে থাকতে হবে। এইটার উপর ভিত্তি করে প্রিপারেশন নিব। আরেকটা করণীয় হচ্ছে যে আমার ফলাফলটা কিভাবে নির্ধারিত হয়। যেমন 60টা সাবজেক্টের মধ্যে একটা কিন্তু অপশনাল, তাহলে আমার সাবজেক্ট হচ্ছে 6টা, 6টাতে সর্বোচ্চ গ্রেড পাওয়া যায় A+, সর্বোচ্চ গ্রেড পয়েন্ট হচ্ছে 5, তাহলে 5, 6, 30। তার মানে আমাকে A+ বা GPA 5 পেতে হলে তুলতে হবে 30 পয়েন্ট। কিন্তু আমি পরীক্ষা দেবো 7 সাবজেক্ট। আমরা জানি অপশনাল থেকে সর্বোচ্চ পয়েন্ট আসে A+ পেলে 3 পয়েন্ট, বি পেলে 1 পয়েন্ট, A- 1.5 পয়েন্ট, এতে 2 পয়েন্ট এবং A+ পেলে 3 পয়েন্ট। তার মানে আমি যদি যে 6 সাবজেক্টে আমার পরীক্ষা হবে, মানে মূল যে 6 সাবজেক্ট, সেই 6 সাবজেক্টের 30-এ যদি আমি 27 পাই,
3টা সাবজেক্টে ধরেন আমি এ পেয়ে গেছি আর 3টাতে এ প্লাস পেয়েছি, তাহলে আমার হইলো কত? 27। আর অপশনালে যদি আমি এ প্লাস পাই তাহলে এ প্লাস থেকে আসবে আরও 3, তাহলে আমার হয়ে যাবে 30। আমার ওভারঅল রেজাল্ট হয়ে যাবে এ প্লাস জিপিএ 5। এইটাও কিন্তু মাথায় রাখতে হবে। কেন মাথায় রাখতে হবে? কারণ কোনো কারণে বাংলা প্রথম পরীক্ষা দিয়ে একটু খারাপ হয়ে গেল, অনেক স্টুডেন্ট যে বাংলা এ প্লাস মিস, এই টেনশনে তার ইংরেজি খারাপ হয়ে যায়। না, এই টেনশন করা যাবে না। একটা সাবজেক্ট খারাপ হয়ে গেছে, একটা এ প্লাস প্রত্যাশী স্টুডেন্টের খারাপ হওয়া মানে কি? মানে হচ্ছে এ পাওয়া বা এ মাইনাস পাওয়া, এর নিচে কিন্তু নামবে না, আমরা আশা করতে পারি। তো সেই ক্ষেত্রে যদি সে বাংলাতে কোনো কারণে এও চলে আসে, তাহলে কিন্তু তার ওভারঅল রেজাল্ট এ প্লাসের জন্য সে কিন্তু টিকে আছে। 3টাতে এ পাওয়ার পরও তার রেজাল্ট এ প্লাস হতে পারবে। এটা যদি মাথায় না রাখে, তাহলে বাংলা বা একটা সাবজেক্টে খারাপের পর যদি তার এত মন খারাপ হয়ে যায়, ডিপ্রেশনে চলে যায়, যে কারণে সে অন্য সাবজেক্টে খারাপ করে, তাহলে কিন্তু হইল না। তাইলে এই ফলাফল কিভাবে হবে, পয়েন্ট কিভাবে নির্ধারণ হবে, এটাও কিন্তু মাথায় রাখতে হবে। এরপরের যে পরামর্শটা সেটা হচ্ছে যে আমার এক্সাম হল কোথায়, আমরা এটাও জানা থাকতে হবে যে কোন কলেজে আমার পরীক্ষা, ওই কলেজের পরিবেশটা কেমন, ওই কলেজের টিচাররা কিভাবে এক্সামে ডিউটি দেয়, এটা মাথায় রাখতে হবে। ওইটার আলোকে আমার কিন্তু পরামর্শ করবো। অনেক সময় আছে আমরা পাশের জনকে জিজ্ঞেস করি, পাশের জনকে কাছে অনেক কিছু বলে ফেলি। তো এমন অনেক কলেজ আছে যে ডিউটিতে যে টিচাররা থাকেন উনারা এমন কঠিন থাকেন যে এই একবার জিজ্ঞেস করলে আপনার পেপার নিয়ে নেবে, তখন কিন্তু আপনার পরীক্ষা খারাপ হয়ে যাবে, রেজাল্টে বিরূপ প্রভাব পড়বে। তো এটা মাথায় রাখতে হবে। আর এর পরবর্তী যে সাজেশন সেটা হচ্ছে যে অ্যাডমিট কার্ড, তারপর হচ্ছে নির্ধারিত কলম, তারপর হচ্ছে পেন্সিল, স্কেল, এই যে ব্যাপারগুলো আছে যেগুলো আমি এক্সাম হলে নিয়ে যাব, ওইগুলা আমার আগে থেকেই প্রস্তুত থাকতে হবে, পরীক্ষার আগেই রেডি রাখতে হবে। প্রতিটা পরীক্ষার আগেই আগের দিন এটা রেডি রাখতে হবে, এবং আগের দিন ঠিকমতো ভালো করে ঘুমিয়ে, ঘুম থেকে উঠে স্পিরিচুয়ালিটি যার যেটা আছে মেনটেন করে দেন পরীক্ষার নির্দিষ্ট সময়ের আগে পরীক্ষার হলে পৌঁছে যাওয়া। পরীক্ষার হলে যাওয়ার পরও কিছু টেকনিক আছে, সেটা হচ্ছে প্রশ্নটা পড়ে ফেলা। প্রশ্ন পড়তে গিয়ে অনেক সময় দেখা যায় যে প্রথম প্রশ্নই এমন প্রশ্ন আসলো যে আপনার কমন না, তো আপনি এটা টেনশনে চলে গেলেন। না, টেনশন করা যাবে না, আপনি দ্বিতীয়টা পড়েন, সবগুলো একবার দেখেন, দেখবেন অনেকগুলোই আপনার কমন পড়ে গেছে। কারণ আপনি 11টার মধ্যে 11টা দিতে হয় না, 60টা দিতে হয়। আবার অনেক সময় আছে 8টা প্রশ্ন থাকে, 7টা প্রশ্ন থাকে, সায়েন্সের ক্ষেত্রে অনেক সাবজেক্টের 4টা আনসার করতে হয়। সুতরাং 1টা 2টা 3টাও যদি আপনার এমন কঠিন আসে যেটা আপনি আনসার পারেন না, তাও তো আপনি আনসার দিতে পারছেন। সুতরাং একটা কমন পড়ে নাই এটা দেখেই যদি আপনার মন খারাপ হয়ে যায়, টেনশনে পড়ে যান, তাইলে কিন্তু সমস্যা। তো সুতরাং এক্সাম হলে গিয়ে কিন্তু মাথাকে ঠান্ডা রাখতে হবে, এবং এক্সাম হলে আমাকে প্রশ্নগুলা দেখতে হবে, দেখে চয়েস করতে হবে কোনটা দিয়ে শুরু করব। আমার পরামর্শ থাকবে গড়ি মেনটেন করা, আমার যে নির্ধারিত সময় আছে সেই সময়ের মধ্যে যাতে আমার প্রথম প্রশ্ন শেষ হয়, দ্বিতীয় প্রশ্ন শেষ হয়, তৃতীয় প্রশ্ন শেষ হয়। দেখা যায় আমরা সহজ প্রশ্ন দিয়ে শুরু করি, তো প্রথম প্রশ্ন সহজ, ধরেন নির্ধারিত সময় 20 মিনিট, তো এটা আপনি চাইলে 50 মিনিট লিখতে পারেন। তো আপনি কি করতেন, 20 মিনিটে শেষ না করে লম্বা করে লিখছেন, এটা কিন্তু একটা ভুল কৌশল। আপনি যদি 30 মিনিট 35 মিনিট লিখেন এইটাতে এই পুরা প্রশ্নে কিন্তু মার্কস 10, কিন্তু আপনি এইটাতে 15 মিনিট এক্সট্রা লাগানোর ফলে আপনি লাস্টের দিকে দেখা যাবে 5 থেকে 7 মার্কস আনসারই করতে পারছেন না। সুতরাং এইখানে আপনি 2 বেশি পাওয়ার চেয়ে ওইখানে 7 আনসার না করা আপনার জন্য বেশি খারাপ। সুতরাং এই লুপ সামলাতে হবে, যে প্রশ্ন আমরা ভালো পারি ওইটাকে বড় করে সুন্দর করে লিখতে গিয়ে যে সময় নষ্ট করা, ওই লুপ সামলাতে হবে, টাইমের মধ্যে শেষ করতে হবে, মাথাকে কুল রাখতে হবে, এবং স্পিরিচুয়ালিটি যেটা সেটা মেনটেন করতে হবে। এগুলা যদি আমরা ঠিকঠাক মতো করি, আমার বিশ্বাস একটা স্টুডেন্টের ভালো রেজাল্ট কেউ আটকাতে পারবে না। একটা স্টুডেন্টের ভালো রেজাল্ট আসলে সে তার পারফরমেন্সের উপর, তার কুলনেসের উপর মাথাকে, এবং তার ভয়, শঙ্কা, চ্যালেঞ্জগুলোকে সে কীভাবে মোকাবেলা করছে সেটার উপর। সবার পরীক্ষা ভালো হোক, সবার জন্য শুভকামনা রইল, সবার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।